লামিন ইয়ামাল ইজ আ বিস্ট। 17-18 বছর বয়সে একটা ছেলে যা করতেছে এটা মেসিও তার সময় করতে পারে নাই। মেসি যখন 17-18 বছর বয়স তখন সেও এই জিনিসগুলো করতে পারে নাই। এটা স্ট্যাটস বলি, 2000 সালের পর থেকে এখন পর্যন্ত 25 বছর বয়সীদের মধ্যে 25 বছর বয়সের কম কোনো প্লেয়ার এতগুলো গোল 100 GA মানে 100 গোল প্লাস অ্যাসিস্ট করা একমাত্র প্লেয়ার লামিন ইয়ামাল। এই বয়সে সবচেয়ে বেশি গোল করার প্লেয়ারও লামিন ইয়ামাল। এর দ্বারা বোঝা যাচ্ছে সে কিন্তু এই জেনারেশনের সবচেয়ে বেস্ট ফুটবলার বা বেস্ট উইঙ্গার বলা যায়। অবশ্যই এটা মানুষ বলে যে জেনারেশনাল ট্যালেন্ট বা এই যে, কিন্তু এই প্লেয়ারটা বা এই ছেলেটার যখন কয়েকটা ম্যাচ খারাপ যায় বা যখন তার ওই মেয়েকৃত সমস্যাগুলো চলছিল, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ অনেক কথা বলেছে। হ্যাঁ, এটাও সত্য যে যেই মানুষটা সবচেয়ে বেশি ক্যামেরায় থাকবে তার ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা বেশি হবে, সমালোচনাও বেশি হবে। কিন্তু এটা বুঝতে হবে এই ছেলেটার বয়স মাত্র 18। আমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বা দেখেন তারা কিন্তু, আমি বিশ্বাস করি যারা সবাই 18 বছর উপরে, আপনি বা আমরা এই 18 বছর বয়সে কী করতে পারছি এগুলো কিন্তু দেখার বিষয়। আমরা নিজেরাও যেমন কোনো কিছু করতে পারি না, কিন্তু দেখেন একটা 18 বছরের ছেলে, স্পেনের একটা 18 বছরের ছেলে, সে বিকাম দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার অফ দিস জেনারেশন। হ্যাঁ, এটা বিকাম বলতে হবে, ইজ বিকাম দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার ইন দিস জেনারেশন বা জেন জি বা জেন আলফা, যেটাই বল না দেখেন জেন আলফাটা কিন্তু এই লামিন ইয়ামাল বা কিলিয়ান এমবাপ্পে দেখেই বড় হবে। কারণ হ্যাঁ, অথবা কিলিয়ান এমবাপ্পে অলরেডি একটা সময় বা তার প্রাইম টাইমে চলে আসছে, কিন্তু এই যারা জন্মগ্রহণ করতেছে তারা হয়তো বা 20-25 বছর বয়সে। তারা হয়তো 20-25 বছর বয়সে এই কিলিয়ান এমবাপ্পেদেরকে দেখেই বড় হবে। তারা এই যে যখন কিলিয়ান এমবাপ্পের বয়স যখন 30 বছর হবে, এদের অনেকের বয়সই তখন হয়তো বা 10-11 হবে। তারা হয়তো তখন ফুটবল খেলাটা দেখা শুরু করবে এবং তারা দেখবে যে একটা প্লেয়ার 30 বছর বয়স সে গোলের উপর গোল করতেছে। লামিন ইয়ামালের মতো ফুটবলারকে দেখবে তারা যে সে কাটিং সেট করে ঢুকে গোল করতেছে, এগুলো তাদের কাছে মনে হবে যে এরাই মনে হয় প্রথম করেছে। কিন্তু বিষয়টা বুঝতে হবে, আমরা যারা আছি আমাদের জেনারেশন কিন্তু মেসি রোনাল্ডোকে দেখে বড় হয়েছে এবং তারা লামিন ইয়ামালকে দেখে। খুবই আশ্চর্য একটা জিনিস হলো, লামিন ইয়ামাল যখন ভ্যালেন্সিয়ার বিপক্ষে তার থার্ড গোলটা করে, ওই গোলটা দেখার পর মনে হচ্ছিল যে স্বয়ং মেসি কিনা ওই গোলটা করেছেন। কারণ আমরা মেসির থেকে এরকম গোল অহরহ দেখেছি। লামিন ইয়ামালও গোয়িং বিকাম সেম ক্যাটাগরির এই শটগুলোকে সে আউট করে টপ লেফট কর্নারে গোল দেওয়াটা কিন্তু এই ট্রেডমার্ক শটে পরিণত করার চেষ্টা করছে এবং ডে বাই ডে এই জায়গায় আরও বেশি ইম্প্রুভ করছে। এগুলো দেখে মনে হচ্ছে যে হি বিকাম অন দ্য আরও পলিশ দ্য ফুটবলার হয়ে যাচ্ছে সে ডে বাই ডে, এবং এটা স্বাভাবিক। একটা প্লেয়ার যত সামনে আগাবে তত পলিশড হবে। কিন্তু যদি আসি বার্সেলোনার দিকে, আজকে বার্সেলোনার এত কমান্ডিং ভিক্টরির পেছনের কারণটা কি দেখেন, ফার্স্ট 30 মিনিটস কিন্তু খেলাটা অতটা ফাস্ট ছিল না, পুরো স্লোই যাচ্ছিল। ওই যে ফার্মিং লোপেসের সেখান থেকে বলগুলো সাপ্লাই দেওয়া, সে নিজের ড্রিবল করে ঢুকে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু এই ম্যাচের একটা এই যে বলগুলো যে এত এত ফ্রি ফ্লোয়েন্ট ফুটবল খেলতে পারছিল, এর সবচেয়ে বড় কারণ ছিল ফার্মিন লোপেস খুব বেশি অ্যাটাক করছিল, বক্সের ঢোকার চেষ্টা করছিল। আর একটা বিষয় হচ্ছে যখন পেদ্রি মাঠে আসে, দেখেন পেদ্রি মাঠে আসাটা যে বিগ থিং। পেদ্রি মাঠে আসলে যে পুরো গেমটাকে খুব পাল্টায় ফেলতে পারে। লামিন ইয়ামালের যেই 1v1 যে চান্সটা সে গোল করেছে, সেই গোলটা দেখলেই বোঝা যাবে। দেখেন সেখানে যখন পেদ্রি যখন লামিন ইয়ামালকে সেই বলটা দেয়, তখন পেদ্রিকে 7 জন প্লেয়ার তার সামনে ডানে বামে ছিল, তার সামনে 3 জন এবং তার ডানে এবং বামে মিলে আরও 3 জন, তো 6 জন প্লেয়ার তাকে মার্ক করছিল এবং লামিন ইয়ামালকেও কিন্তু একটা প্লেয়ার মার্ক করছিল। যখন সে একটা টাচ নেয় তখনও কিন্তু লামিন ইয়ামালকে একটা প্লেয়ার মার্ক করছিল, কিন্তু সে তার ইন্টেলিজেন্সটা এই জায়গায় কিন্তু পেদ্রিকে ডিফাইন করা যাচ্ছে পেদ্রি কেন ইম্পর্ট্যান্ট। দেখেন এই লাইন মেকিং পাসগুলো একটা টিমে কোনো একটা প্লেয়ার বেশি দিতে পারে, তার জন্য এই
এই দলটার জন্য ফাংশন করা সহজ হয়ে যায়। বার্সেলোনা এত গোল করার পেছনে একটা কারণ হলো বার্সেলোনার মিডফিল্ডের প্রত্যেকটা প্লেয়ারই চেষ্টা করে এবং পেদ্রি এটা সাকসেসফুলি করতে পারে, যেটা হলো যে লাইন ব্রেকিং সেই পাসগুলো ফাইনাল থার্ড পর্যন্ত বা লামিন বা রাফিনিয়া বা লেভানডস্কি বা ফেরান যেই খেলে না কেন তাদেরকে ঠিক খুঁজে বের করার কাজটা এই পেদ্রি বা যখন ফ্রেঙ্কিরিয়ামও চেষ্টা করে, আমরা মার্ক কাটাটোকেও দেখেছি সে চেষ্টা করতে, বার্নালও সেখান থেকে চেষ্টা করে, এরা চেষ্টা করে যার কারণে এই বলগুলো তারা ডেলিভারি করতে পারে এবং বার্সেলোনা সিজনে 7টা 4টা 5টা করে গোল দিতে পেরেছে, এই সিজনেও তারা গোলগুলো দিতে পেরেছে। এখন এই সব কিছু দেখার পর মনে হতে পারে যে বার্সেলোনা ইজ কমপ্লিট টিম। না, বার্সেলোনার আজকের ম্যাচেও সেই একই সমস্যাটা ছিল, যে ডিফেন্সিভ যে প্রবলেমটা বার্সেলোনা হচ্ছে। বার্সেলোনা যদি ক্যারি ফরওয়ার্ড করতে তো চ্যাম্পিয়ন্স লিগে, যেটা আমরা আরেকটা এই ভিডিওর পরও পার্টে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে, তাহলে কিন্তু বার্সেলোনাকে এই ম্যাচগুলোতে সামনে ম্যাচগুলো জেতার জন্য অবশ্যই তাদেরকে এই ডিফেন্সের ইমপ্রুভমেন্ট আনতে হবে, ডিফেন্সেরও সলিডিটি বাড়াইতে হবে, নাহলে কিন্তু লং রানে বার্সেলোনা সাফার করবে। হয়তো বা চ্যাম্পিয়ন্স লিগের যে পাথ তারা পেয়েছে তাদেরকে পটেনশিয়াল ফাইনালিস্ট ধরা যায়, সেখান থেকে তারা কিন্তু ছুটে যাবে বলে মনে হচ্ছে। তো এই জিনিসগুলোকে বার্সেলোনা আইডেন্টিফাই করতে হবে। তাই আজকের ম্যাচে ভ্যালেন্সিয়া খুব বেশি কিছু করে না, আজকের ম্যাচে ভ্যালেন্সিয়া কিছুই করে নেই। একটা থার্ড র্যাঙ্ক টিমের, লা লিগার টেবিলের থার্ড র্যাঙ্ক টিমে আজকে হিসাবে এই দলটা কিছুই করতে পারে নাই। একটা লাইন ব্রেকিং বল তারা দিতে পারে নাই, বা তারা এই সেকেন্ড রানগুলো দিয়ে বার্সেলোনাকে অপোনেন্ট টিমগুলো নালিফাই করার চেষ্টা করছে, এরকম কোনো সেকেন্ড রান দিয়ে বল উইন করে গোল করার চেষ্টাটাও এই আজকে ভ্যালেন্সিয়া কিন্তু করতে পারে নাই। হ্যাঁ, এইসব কারণে কিন্তু আজকে বার্সেলোনা খুব বেশি পরীক্ষা দিতে হয় নাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে, এটা ইজি উইন তারা পেয়ে গেছে। এবার আসি চ্যাম্পিয়ন্স লিগের বিষয়ে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ ইজ আ রিগ টুর্নামেন্ট। আপনি দেখেন 2005 বছরে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি এতবার পর একসাথে খেলে কীভাবে, একটা দুটা দল চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে প্রতি বছর খেলতেছে। হ্যাঁ, এগুলো কিন্তু রিগড মনে হয় মাঝে মাঝে। হ্যাঁ, আবার কোনো থেকে যদি আপনি ইউএফা চিন্তা করেন, আপনি অবশ্যই বোডো গ্লিম্ট ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচ আপনিও দেখতে চাবেন না, সেটা হয়তো বা সেখানকার ইউনাইটেডের দর্শকরা হয়তো সিটির দর্শকরা হয়তো দেখতে চাবে না। এইসব জিনিসগুলোর কারণে হয়তো ইউএফা ইচ্ছা করেই এই সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচগুলো প্রতি বছরই ফেলায়। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এখানে আপনি যদি দুটা দেখেন, দুইটা পাঁচ দুই রকম, একটা মনে হচ্ছে হেল আর একটা মনে হচ্ছে হ্যাভেন। কারণ কি, আপনি যদি লেফট সাইডটা দেখেন, আমি যদি লেফট সাইড থেকে আসি, আপনি দেখবেন পিএসজি খেলবে চেলসির সাথে, তারপরে আপনার ম্যানচেস্টার সিটি খেলবে রিয়াল মাদ্রিদের সাথে, আপনার আতালান্তা খেলবে আপনার বরুসিয়া ডর্টমুন্ডের সাথে, আপনার আতালান্তা খেলবে বায়ার্ন মিউনিখের সাথে। আবার অন্য কথা যদি আপনি যান, আপনি দেখবেন বার্সেলোনা ভার্সেস নিউক্যাসল, যেটা একটা রিম্যাচ হতে যাচ্ছে, গ্রুপ স্টেজের যে রিম্যাচটা ছিল সেটা একটা রিম্যাচ হইতে পারে, কিন্তু সেটা ডাবল লেগে হবে। এরপরে আপনি দেখবেন বোডো গ্লিম্ট ভার্সেস স্পোর্টিং সিটি, এরপরে আপনি দেখবেন লেভারকুজেন ভার্সেস আর্সেনাল। দেখেন, এখানে দুটো জিনিস কিন্তু স্পষ্ট। আপনার যদি আপনি লেফট হ্যান্ড সাইড থেকে আমরা আলোচনা শুরু করি, তাহলে আমরা দেখতে পারবো পিএসজি এবং চেলসিকে ম্যাচটা কিন্তু খুব বেশি একটা টাইট ম্যাচ হবে। কারণ কি, পিএসজি বর্তমানে যে ফর্মে আছে, ইটস নট দ্য গুড ফর্ম। তারা কিন্তু আগের বছরের রানিং তারা নাই, তারা ইন এ ডিফারেন্ট পজিশন, তারা কিন্তু আগের সেই পিছনে এখন তারা নাই। তো অন্যদিকে চেলসিও কিন্তু তাদের ইংলিশ প্রিমিয়ার লিগ খুব যে ভালো ফর্মে আছে এটাও কিন্তু বলা যায় না। আজকে রাতে তাদের অবশ্যই একটা ম্যাচ আছে, সেটার উপর তাদের ডিপেন্ড করবে তারা পরের চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কিনা, এটাও একটা বিষয়। বাট এই দুটো দল কিন্তু তাদের বেস্ট শেপে নাই। তো এটা একটা ম্যাচ হবে যেখানে দুইটা লেগই ডিসাইডার হয়ে যাবে। আবার আরেকটা ম্যাচ আমি মিস করে গেছি, সেটা হলো আপনার গ্যালাটাসারাই এবং আপনার লিভারপুল। এই একটা ম্যাচ হবে দেখার মতো ম্যাচ, কারণ দুইটা দলের দুইটা হোম ম্যাচ হয়ে যাবে ডিফাইনিং। আপনি এখান থেকে গেস করতে পারবেন না যে কোন দলটা শেষে উইনার হিসাবে বের হবে, কারণ আপনি যখন গ্যালাটাসারাইয়ের মাঠে যাবেন, যে ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স, ডিফারেন্ট গেম, ওইখানে যে কেউ যখন তখন হিউমিলেট হয়ে যেতে পারে। ওইটা একটা মাঠ,
আবার যখন আপনি অ্যানফিল্ডে আসবেন, অ্যানফিল্ডের হিসাবটা আবার অন্যরকম। অ্যানফিল্ডের থেকে ম্যাচ জেতা খুব খুব কঠিন, সেটা আমরা ডেনমার্ক থেকেও টাইম অ্যাগেন দেখেছি যে এখান থেকে ম্যাচ জেতাটা কতটা কঠিন হয়ে যায়। তো দুইটা লেগেই খুব বেশি ইম্পর্টেন্ট হবে দুরাবালের জন্য, এবং দিস শুড বি আ মাস্ট ওয়াচ গেম। যারা ফুটবল ফ্যান আছেন তাদের সমাজকে আমি একটা আবেদন করব, আপনারা এই ম্যাচ দুইটা অবশ্যই দেখবেন, কারণ এই দুইটা ম্যাচ হবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ আমার মতে এই চ্যাম্পিয়ন্স লিগের। কারণ দুইটা ম্যাচই খুব টাইট হবে, কারণ আমরা আগেরবার এই চ্যাম্পিয়ন্স লিগের কিন্তু গ্রুপ স্টেজে বা রাউন্ড অফ যে 8টা ম্যাচের যে প্রথম ধাপে যে খেলা হয় সেখানে কিন্তু দেখেছি এই লিভারপুল কিন্তু গ্যালাটাসারাইয়ের মাঠে গ্যালাটাসারাইকে হেরেছে। তো এবার যখন আবারও হবে, হয়তোবা লিভারপুল হারবে, হয়তোবা লিভারপুল দুই একটা করে ডিফিসিটে থাকবে, কিন্তু আবার সেটা শোধ করার জন্য যখন এনফিল্ডে যাবে তখন সেটাকে আবার ডিফিসিটকে পার করে হয়তোবা লিভারপুলের জিতে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু হবে দেখার মতো একটা ম্যাচ। আমি আশা করবো আপনারা সবাই এই ম্যাচটা দেখবেন। এবার আসি যদি আপনার অন্যদিকে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচ থেকে, দেখেন এই ম্যাচটা আমার কাছে অন সাইডার হইতে পারে, অলদো ভিনিসিয়াস অ্যান্ড এমবাপ্পে ব্যাক ইন ফর্ম, বাট কালেকটিভলি দলটা চিন্তা করলে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ থেকে সিটি বেশি কালেকটিভলি স্ট্রং মনে হবে আপনি এই দলটাকে। আচ্ছা, এই সিটির এই দলটার যে উইং ব্যাক আছে নিকো ওরাইলি এবং আপনার অন্য কিছু খেলতেছে না নেভেস খেলতেছে, দুটো প্লেয়ারই কিন্তু বেশ সমালোচিত, যে দুটো প্লেয়ার খুব তরুণ বা খুবই নতুন ইয়াং, এই দুটো প্লেয়ার হয়তো খুব ভালো না, লেটলি তারা কিন্তু বেশ ভালো ফর্মে আসছে। এই কারণে এই দলটাকে দেখার মতো একটা ম্যাচ হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদের থেকে সিটি এটা আপার হ্যান্ডে থাকবে, বিকজ কালেকটিভলি এই দলটা বেশি স্ট্রং মনে হচ্ছে। কারণ আপনি যদি এই দলটার বাদে রিয়াল মাদ্রিদের দিকে তাকান, দেখবেন আপনি যদি কোনোভাবে ভিনিসিয়াস আর এমবাপ্পেকে ব্লক করতে পারেন, যেটা সিটির জন্য খুব ইজি হবে, কারণ তারা নতুন সাইনিং হিসেবে মার্চ 2কে তারা সাইন করাতে পেরেছে, এবং আপনার রুবেন ডিয়াসও কিন্তু ব্যাক করবে, আপনার গ্যাভাদিওল আছে। তো এই সব কিছু মিলিয়ে এই দলটা কিন্তু মাছ মোর ব্যালেন্স ফ্রম আমরা যদি চিন্তা করি যে রিয়াল মাদ্রিদের সাইড থেকে। আবার আপনি ভিনিসিয়াসের দিকে যেতে পারেন, ভিনিসিয়াসের ওই প্ল্যানটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। পেপ গার্দিওলা জানেন যে তার ওই ফুল ব্যাককে বহুত পরে বেশি পরীক্ষা দিতে হবে এই দলটার বিপক্ষে। তো তারা সে যদি এই সেটটা ঠিক করতে পারে যে ভিনিসিয়াস এবং এমবাপ্পেকে যদি আটকাতে পারে, এখানেই রিয়াল মাদ্রিদের খেলাটা সমাপ্তি করে দেওয়া সম্ভব। কারণ এই পুরো দলটা ফাংশন করে হয়তো ভিনিসিয়াস নাই কিলার এমবাপ্পে, এই প্লেয়ারকে যদি ব্লক করে দেওয়া যায় দ্য ম্যাচ ইজ ওভার। এরপর আসি যদি আমি আমার দলের দিকে বার্সেলোনার দিকে, বার্সেলোনা যে একটা পেয়েছে আমার কাছে মনে হয় ইউএফা চায় যে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ জিতুক, কিন্তু বার্সেলোনা নিজেরা কি চায় নাকি বার্সেলোনা ইউসিএল জিততে চায় কিনা, এটা হচ্ছে আমার দলের কাছে প্রশ্ন। কারণ এর চেয়ে ভালো ড্র আপনি পাবেন না। আপনি কাকে পেয়েছেন? আপনি পেয়েছেন আপনি নিউকাসলকে আপনি নিউকাসলের মাঠে গিয়ে হারিয়ে এসেছিলেন, হ্যাঁ, সেরকম র্যাশফোর্ডের সেই দুর্দান্ত ম্যাচের কারণে তো এখনও আছে, কিন্তু তখন আপনি দেখবেন আপনার কাছে তখন আপনার তখন রাফিনিয়া, লামিন ইয়ামাল, ফেরান টোরেস, লেভানডস্কি সবাই ফিট থাকবে। হোপফুলি সেখানে শুধুমাত্র আপনি পাবেন না ফ্রেঙ্কি ডিয়ংকে আপনি পাবেন না, বাকি সবাই কিন্তু আপনি পাবেন। তো শুট দিয়ে দুই লেগেই বার্সেলোনার ক্লিয়ার কাট জিতা উচিত, কোনো কারণই নেই এখানে বার্সেলোনার বটল করার, কিন্তু ম্যাচের একটা লেগেও বার্সেলোনা হারা উচিত। এরপর আসেন আপনি যদি টটেনহাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে, এই ম্যাচটাও খুব ভালো একটা ম্যাচ হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদও একটা আনএক্সপেক্টেড টিম এবং টটেনহাম হটস্পারও একটা আনএক্সপেক্টেড টিম। অবশ্য এটা অবাক করার মতো একটা বিষয় যে থার্ড বেস্ট ডিফেন্সিভ টিম হচ্ছে টটেনহাম লেস্ট অ্যামাউন্ট অফ গোল খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে, থার্ড লেস্ট অ্যামাউন্ট অফ গোল কনসিড করেছে তারা। দলটার নাম হচ্ছে টটেনহাম হটস্পার। আবার অ্যাটাকিং দিক থেকে চিন্তা করলে, চ্যাম্পিয়ন্স লিগের রানের দিক থেকে চিন্তা করলে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু বেশ ভালো একটা রান মেক করে, তারা প্রতি সিজনে চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ভালো করার চেষ্টা করে, কিন্তু ভালো তারা করে, তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল রাউন্ড অফ খেলতে পারে। কিন্তু এই দলটা এইবারের যে সেশনটা করেছে দুটো দলই চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট স্টেবল মনে হচ্ছে, এবং এই দুটা লিগই খুব ইম্পর্টেন্ট হবে দুটো দলের জন্য। এবং যদিও
টটেনহাম হটস্পারের তুলনায় অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যেই এক্সপিরিয়েন্স সেটা বেশি, এই কারণে হয়তো বা আপনার অ্যাটলেটিকো মাদ্রিদ স্লাইটলি আগায় থাকবে টটেনহামের তুলনায়, কিন্তু দুইটা এই ম্যাচটাও খুব ভালো একটা ম্যাচ হবে বলে আমি মনে করি। আবার আসে যদি বোডো গ্লিম্ট এবং স্পোর্টিং সিটির ম্যাচে, এই ম্যাচটা হবে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ। দেখেন বোডো গ্লিম্ট একটা অস্বাভাবিক রান দিচ্ছে এবং এই রানটা কন্টিনিউ করার জন্য বেস্ট পসিবল অপোনেন্ট হওয়া উচিত ছিল আপনার স্পোর্টিং সিটি। কেন স্পোর্টিং সিটি প্রতি বছরই কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলে, তারপরেও কেন আমি এই কথাটা বলতেছি যে স্পোর্টিং সিটির তুলনায় বোডো গ্লিম্টের যেটা সম্ভাবনা বেশি ম্যাচ কিন্তু এই দুটো লেগেই। কারণ হচ্ছে আপনি এই স্পোর্টিং সিটির কিন্তু আবার সেই নরওয়েতে গিয়ে বোডো গ্লিম্টের মাঠে খেলতে হবে। এই মাঠটা কিন্তু সেই মাঠ যেখানে সিটি হেরেছে, সেই মাঠটা কিন্তু সেই মাঠ যেখানে ইন্টার মিলান হেরে এসেছে। তো এই মাঠটা কিন্তু কোনো রকমই ইজি একটা মাঠ না, এবং সেখান থেকে যদি 2 গোলের ডিফিসিট দিয়েও স্পোর্টিং সিটি তাদের ঘরের মাঠে যায়, আপনি দেখবেন যদি যেই জিনিসটা বোডো গ্লিম্ট তাদের লাস্ট ম্যাচে করেছিল ইন্টারের মাঠে, ফুল অন ডিফেন্সিভ, এবং তারা জীবন দিয়ে ডিফেন্স করেছে। একই রকম যদি তারা খেলতে পারে তারা, এবং কি তারা 2-1টা গোল করে স্পোর্টিং সিটিকে সেখান থেকে হারিয়েও আসতে পারে। সো এখানে আপনার বোডো গ্লিম্ট ফার অ্যাহেড আমার কাছে মনে হয়। যদি স্পোর্টিং সিটির চ্যাম্পিয়ন্স লিগের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, বাট তার রান বোডো গ্লিম্ট ইজ মেড ইজ ইনসেইন, এবং আই থিঙ্ক ইট উইল কন্টিনিউ দ্য কোয়ার্টার ফাইনাল অলসো। এবং আপনি যদি একবারের ম্যাচে আপনি দেখবেন আর্সেনাল ভার্সেস লিভারপুল, এই ম্যাচটা খুবই একটা টাকামাটা ম্যাচ হবে। আই থিঙ্ক দুটা লেগ মিলিয়েই একটা ওয়ান সাইডেড গেম আমরা দেখবো হয়তো বা। এই কারণে এটা নিয়ে খুব বেশি বলার কিছু নাই। এটা হয়তো বা আর্সেনালের জন্যই একটা ম্যাচ, আর্সেনাল দুটো লেগই হয়তো বা জিতবে, তারা কোয়ার্টার ফাইনালে থ্রু করবে। এবার আমাকে যদি বলেন যে আমার কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের প্রেডিকশন কি, যে প্রেডিকশন দিয়ে শেষ করতে যাই, তাহলে আমার লেফট সাইড থেকে আমার প্রেডিকশন হচ্ছে চেলসি এবং আপনার পিএসজি ম্যাচ থেকে। অল্প দুটো দলই খুব বেশি ইমব্যালেন্স অবস্থা আছে, তারপরে আমার কাছে মনে হয় যে কোয়ালিটি পিএসজি পিএসজি শুট থ্রু, এবং পিএসজি হয়তো থ্রু করবে। তো আমার ওই ম্যাচ থেকে পিএসজি পিক। তারপরে ম্যাচ থেকে যদি আমি আসি যে লিভারপুল যারা তারা, যদিও এটা আনপ্রেডিক্টেবল একটা ম্যাচ, বাট তারপরেও ওই কোয়ালিটি বা ওই এক্সপিরিয়েন্সের হিসাব করলে আমার মনে হয় লিভারপুল থ্রু, এবং লিভারপুল শুরু করতে হয়তো বা, এবং লিভারপুল এবং পিএসজির একটা ম্যাচ সেখানে আমরা হয়তো দেখবো আবারও। গত বছরের একটা ম্যাচ আমরা দেখেছিলাম রাউন্ড অফ 16-এ, এবং এটা হয়তো আমরা এবছর আবার দেখবো। এরপরে যদি আমি আসি আপনার ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের ম্যাচে, আমরা কিন্তু আবার বলেছি যে ম্যানচেস্টার সিটি ইজ লুক মোর ব্যালেন্সড। তো আমি সেখান থেকে সিটিকে আগে রাখতেছি, এবং সিটি উইল বি থ্রু, এবং আপনারটা এবং বায়ার্ন মিউনিখের ম্যাচে বায়ার্ন মিউনিখ উইল বি উইন। সো এখান থেকে এই পাঁচটা আমার সেমিফাইনালে যাচ্ছে, এবং অপর পাঁচ থেকে যারা সেমিফাইনালে আমার মনে হচ্ছে ইস বার্সেলোনা, দেন অ্যাটলেটিকো মাদ্রিদ, তারপর আসছে বোডো গ্লিম্ট, তারপর আসছে আর্সেনাল। এরপরে আমার সেমিফাইনাল এটা কোয়ার্টার ফাইনাল গেল। এরপর সেমিফাইনালে যারা আসবে আমার কাছে মনে হয় যে পিএসজি এবং লিভারপুলের ম্যাচ থেকে অ্যাগেইন পিএসজি উইল থ্রু, যদিও লিভারপুল কিন্তু রিসেন্ট কয়েকটা ম্যাচে বেশ ভালো ফুটবল খেলতেছে, বাট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন যেটা হচ্ছে পিএসজির যে কোয়ালিটি অফ ফুটবল, যে প্লেয়ার তারা আছে, পিএসজি ক্যান গো অ্যাগেইন ফর দ্য সেমিফাইনাল। এবং পরের ম্যাচ থেকে যেটা হচ্ছে যে সিটি এবং বায়ার্ন মিউনিখ, সেখান থেকে আমার কাছে মনে হয় বায়ার্ন মিউনিখ উইল গো অ্যাগেইন টু সেমিফাইনাল। সো এটা গেল আমার সেমিফাইনালের দুটো টিম। এবং অপর কাছ থেকে আমার কাছে মনে হচ্ছে যে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ থেকে বার্সেলোনা শুটবো, যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই ট্রিকি একটা অপোনেন্ট, বাট তাদের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বেশি যাওয়ার খুব বেশি একটা এক্সাম্পল নেই। দু একবারই তারা গিয়েছে, একবার তারা ফাইনাল খেলতে পেরেছিল, তারা কাছে হেরেছিল, বাট ওইটা একটা ফ্যাক্টর তারা হয়ে যেতে পারে যে তারা খুব বেশি সেমিফাইনাল থেকে থ্রু করে না, সেমিফাইনাল তারা যেতে পারে না। তো সেই কারণে এখানে কারণ আছে। এবং অবশ্যই বার্সেলোনা ইজ আ বেটার টিম দ্যান অ্যাটলেটিকো মাদ্রিদ, এটা তো অবশ্যই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা ম্যাচে বার্সেলোনা উইল গো, অ্যান্ড
পরের ম্যাচটা যেটা আর্সেনাল এবং গদুগিন খেলবেন বলে আমি মনে করি, সেটার দিকে আর্সেনাল উইল গো থ্রু অ্যান্ড দেন দ্য থিং উইল বি স্পাইসি। আপনার বায়ার্ন মিউনিক পিএসজি, অপর পাশে আর্সেনাল বার্সেলোনা। নাও দ্য গেম ইজ রিয়েলি গোয়িং টু বি হার্ড। আমার কাছে মনে হয় পার্সোনালি মাই পয়েন্ট অফ ভিউ, আমার যেটা মনে হচ্ছে বায়ার্ন মিউনিক এবং লিভারপুলের মধ্য থেকে লিভারপুল, বায়ার্ন মিউনিক উইল গো টু দ্য ফাইনাল অ্যান্ড আর্সেনাল বার্সেলোনার মধ্য থেকে I pick Barcelona, although Arsenal is a far ahead contender because of তাদের ওই এক্সপিরিয়েন্স নেই না, তাদের কোচের আছে, অ্যাজ এ কোচ তার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে না, ফাইনালে যাওয়ার সেই অভিজ্ঞতাটা আছে। এই দলের কোনো প্লেয়ারেরই যেমন কোনো অভিজ্ঞতা নেই তারা চ্যাম্পিয়ন খুব দূর যাওয়ার। এটা একটা কারণ। দেন অ্যাগেন আমার আরেকটা কারণ হচ্ছে বার্সেলোনা এবং আর্সেনাল ম্যাচের যেটা মূল ফ্যাক্টরে দাঁড়াবে সেটা হচ্ছে সেই ডিফেন্স লাইনটা। আপনি যতই ডিফেন্স লাইন্সকে সেখানে ইন্টিগ্রেট করেন না কেন, মিডফিল্ড লাইনে আপনি যদি দেখেন, মিডফিল্ড লাইন কিন্তু অবশ্যই বার্সেলোনার বেস্ট, আবার ডিফেন্স লাইন কিন্তু আপনার আর্সেনালের বেস্ট, আবার আপনার ফরওয়ার্ড লাইন কিন্তু বার্সেলোনার বেস্ট। তো এইটা খুবই একটা ট্রিকি একটা গেস হবে। তারপরও আমি আমার দলের প্রতি বায়াস পেস থেকে বলেন বা যে কোনো জায়গা থেকেই বলেন না কেন, আই উইল গো ফর রিয়াল বার্সেলোনা অ্যান্ড ওদের ঠিক অপোজিট ঠিক সাইড পাশ থেকে আমি যাবো বায়ার্ন মিউনিক, এবং বায়ার্ন মিউনিক অ্যান্ড বার্সেলোনা ফাইনালিস্ট। এবং আমাকে বলবেন না যে বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিকের মধ্যে কে ফাইনাল জিতবে, এটা প্রেডিক্ট করতে আমি এইখানেই ফেস করতেছি। আপনি আপনার প্রেডিকশনটা দিয়ে যান, দেখা যাক আমার সাথে আপনার কতটুকু মিলে এবং কতটুকু অমিল হয়। ধন্যবাদ।